শিল্প কারখানায় গ্যাসের চরম সংকট, বিকল্প উপায়ে উৎপাদনে হিমশিম খাচ্ছেন মালিকরা। নতুন করে দাম বাড়ানোর খবরে অসন্তোষ। এখন যদি আবার বাড়ানো হয়, এটা আমাদের এই শিল্পকে ধ্বংস করার একটা প্রাইমারি একটা সিগন্যাল। আমি যখন এরকম একটা মূল্য বৃদ্ধি ঘটবে, তখন তো আমি ইন্ডাস্ট্রিটা আর চালাতে পারবো না। চট্টগ্রামে সিলিন্ডার থেকে গ্যাস চুরি করে পানি ও বাতাস ভরে অভিনব প্রতারণা। বিস্মিত ক্রেতারা। অবৈধ ক্রস ফিলিং বাড়ায় দুর্ঘটনার ঝুঁকি। অনেক সময় ওরা গ্যাস দেয়, আমরা এটা মেপেও নিতে পারি না। আমরা তো এগুলা দেখি না, আমরা তো নিতেছি আর জ্বালাতেছি। এখানে তো ওজনে 2 কেজি কম, এটা তো আর আমরা যাচাই করতে পারি না। এটা তো পুরোই প্রতারণা। অভ্যুত্থানে যাত্রাবাড়িতে প্রাণ হারানো দীন ইসলামের পরিবারে এখনো শোকের ছায়া। ভাই সামিউল কাটিয়ে উঠতে পারেনি মানসিক ধাক্কা। যখন প্রথম গুলিটা লাগে তখন আমি তার একটু সামনে আসছিলাম। আমরা একটু দেখে যে মরতারি আর একদারি দিন জিগে তারি কি এর লাগি আমার কোলার মাছ কি করছে আমার কোলার। 1 মাস ধরে নিখোঁজ শ্রীপুরের বাসিন্দা সাইদুল। নিরুদ্দেশ হওয়ার আগে গুমের হুমকি পেয়ে জিডি করেছিলেন থানায়। এক বন্ধুকে সন্দেহ পরিবারের। মিরপুর 12-র ঝিলপাড় এলাকা রীতিমতো শ্মশান। দিনভর উচ্ছেদ অভিযানে রাতে গৃহহীন কয়েক হাজার পরিবার। কেউ তুলেছেন পুনর্বাসনের দাবি, অনেকে ফিরে যাচ্ছেন গ্রামে। কনকনে ঠান্ডায়ও বোরো ধান রোপণে ব্যস্ত সুনামগঞ্জের কৃষক। ভালো ফলনের আশা থাকলেও সার ডিজেলের দাম বৃদ্ধিতে খরচ ওঠানো নিয়ে শঙ্কা। ধুকে ধুকে চলছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিল্ক ভিটা। কমেছে দুগ্ধজাত পণ্যের উৎপাদন। বন্ধ শত শত খামার। সদ্য সাবেক চেয়ারম্যানের দুর্নীতিকে দুষছেন কর্মচারীরা। টিকিটের মূল্য দ্বিগুণ করেও দর্শনার্থী কমাতে পারছে না লাওয়াছড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। বনের ভারসাম্য রক্ষায় নির্দিষ্ট সময়ে পুরো বন্ধ রাখার পরামর্শ। শুভ সকাল, স্বাগত সবাইকে। আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর নিয়ে সঙ্গে আছি নাবিলা সোহার। চরম আকার ধারণ করেছে শিল্পের গ্যাস সংকট। দিনের বেলা চাপ থাকছে না বললেই চলে। বিকল্প উপায়ে উৎপাদন চালাতে হিমশিম খাচ্ছেন শিল্প মালিকরা। এর মাঝেই গ্যাসের দাম বৃদ্ধির খবর যেন মাথায় বাজ ফেলেছে। বলছেন, এভাবে চলতে থাকলে সরকারের হাতে কারখানার চাবি দিয়ে ব্যবসা গুটিয়ে নেবেন তারা। উৎপাদন বন্ধ থাকার এমন দৃশ্য এখন শিল্পাঞ্চলে চিরচেনা। দিনের বেশিরভাগ সময় বন্ধ থাকছে বয়লার, কেননা কারখানার এসব বিশেষ জেনারেটর চালাতে গ্যাসের চাপ দরকার 15 PSI, অথচ মিলছে অর্ধেকেরও কম। বাধ্য হয়ে বিকল্প অর্থাৎ ডিজেল কিংবা এলপিজিতে ঝুঁকছে অনেক প্রতিষ্ঠান। কিন্তু এতে উৎপাদন ব্যয়ের লাগাম ছুটছে। প্রশ্ন উঠছে রপ্তানি পণ্যের মান নিয়েও। যদি কাজ না করতে পারে গ্যাসের কারণে, তাহলে তাদের তো আমাদের তো স্যালারি অবশ্যই দিতে হয়। সেই ক্ষেত্রে মালিক পক্ষের একটা মোটা অঙ্কের লস হয়ে যায়। গ্যাস আনতে গেলে সিএনজি সাপ্লাই কম থাকে, তারপর আপনার প্রেশার কম থাকে, এই কারণে সিএনজি স্ট্যান্ড থেকে আমাদের গ্যাস দিতে পারে না। বায়ারের টাইমটা ম্যাচ করতে হয় এবং শিপমেন্ট ভেসেলটা ম্যাচ করতে হয়। সেই ক্ষেত্রে আমাদের তড়িঘড়ি করে সেটাকে উৎপাদন করতে হয়, যার ফলে আমাদের ইলেকট্রিক বয়লার বা অন্য কোনো জ্বালানির উপর নির্ভর করতে হয়, যার ফলে ডিজেল বা অন্য বিদ্যুতের যে দাম, তাতে আমাদের প্রাইস কস্টিংটা একটু বেড়ে যায়। এসবের মাঝেই বিতর্ক উস্কে দিয়েছে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব। এনার্জি রেগুলেটরি কমিশনে পাঠানো পেট্রো বাংলার প্রস্তাব বলছে, প্রতি ইউনিট গ্যাসের দাম 30 টাকা 75 পয়সা থেকে বাড়িয়ে 1 লাফে 75 টাকা করা দরকার। এর মধ্যে নতুন সংযোগের গ্যাস বিল হবে নতুন দামে, কিছুটা ছাড় পাবেন পুরনো গ্রাহকেরা। তবে পুরনো কারখানায় লোড বাড়াতে চাইলে গুনতে হবে নতুন দামই। আমি যখন এরকম একটা মূল্য বৃদ্ধি ঘটবে, তখন তো আমি ইন্ডাস্ট্রিটা আর চালাতে পারবো না। তো চালাতে না পারলে তাহলে আমি যাতে চাবিটা সরকারের কাছে দিয়ে একটা সেফ এক্সিট নিতে পারি, সেই ব্যবস্থাটা এনশিওর করার পরে এই সিদ্ধান্ত আমি মনে করি নেওয়া উচিত। গ্যাসের দাম কয়েক বছর আগে এটাকে 30 টাকা নেওয়া হয়েছে, প্রায় 3 গুণ বাড়াইয়া। এখন যদি আবার বাড়ানো হয়, এটা আমাদের এই শিল্পকে ধ্বংস করার একটা প্রাইমারি একটা সিগন্যাল। প্রশ্নটা হচ্ছে যে ভাই, আমরা কত কিছু পাচন করব। ডলার করলাম 86 থেকে 130,
হ্যাঁ, চিনি 40 টাকার চিনি আজকে 140 টাকা। ইউপাসের ইন্টারেস্ট দিচ্ছি বাধ্য হয়ে। এখন যদি তার উপরে এই মরার উপরে খাড়ার ঘা যদি আসে, ইন্ডাস্ট্রি বাঁচবে না। সবশেষ গ্যাসের দাম সমন্বয় করা হয় গেল বছরের 25 ফেব্রুয়ারি। তখন নির্বাহী আদেশে বিদ্যুৎ উৎপাদন ও ক্যাপটিভ পাওয়ারে প্রতি ঘনমিটারে দর 75 পয়সা হারে বাড়ানো হয়। তার আগে 2023 সালেও গ্যাসের দাম গড়ে 82% বাড়ানো হয়েছিল। সাথে সমন্বয় হয় বিদ্যুতের দামও। বলা হচ্ছে এর ফলে সরকারের 20,000 কোটি টাকার ভর্তুকি সাশ্রয় হবে। বলছে যে ঘাটতি সমন্বয়ের জন্য মূল্য বৃদ্ধি করা হবে, আইএমএফ ভর্তুকি দিতে দেবে না, একই কথা। তাহলে এই যে লুণ্ঠনমূলক ব্যয় বৃদ্ধি করে মুনাফা অর্জন করে যে জ্বালানি অপরাধ ঘটেছে, জ্বালানি অপরাধী হিসেবে যে সমস্ত মানুষ বিগত 15 বছর ধরে দাপিয়ে বেরিয়েছেন, তাদেরকে এই সরকারের কার্যক্রম বা এই সরকারের এসব পদক্ষেপের মধ্য দিয়ে তাদেরকে সুরক্ষা দেওয়া হচ্ছে। গণশুনানি ছাড়া বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর ক্ষেত্রে বিইআরসি নির্বাহী ক্ষমতা বাতিল করে এরই মধ্যে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। রাতের আধারে গোপন কক্ষে সিলিন্ডার গ্যাস জালিয়াতির অভিনব ঘটনা ধরা পড়েছে চট্টগ্রামে। কোম্পানি সরবরাহ করা সিলিন্ডার থেকে গ্যাস চুরি করে সেখানে পানি এবং হাওয়া ভরে বিক্রি করেন পরিবেশক। এমন প্রতারণা দেখে বিস্মিত ক্রেতারা। ক্যামেরা দেখে পালিয়ে যাওয়া এই ব্যক্তি চট্টগ্রামের হালিশহর বড়পোল এলাকার এলপিজি গ্যাস পরিবেশক। মূলত রাত হলেই দোকানের পাশে গোপন কক্ষে সিলিন্ডার থেকে গ্যাস চুরি করতেন তিনি। খালি সিলিন্ডারে ভরে রাখতেন পানি ও বাতাস। কারসাজির অভিযোগ পেয়ে রাতে ঝটিকা পরিদর্শনে যান একাধিক এলপিজি গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা। হাতে নাতে পান থার্মোসিল, ক্যাপ, হিটগান, ক্রস ফিলিং সরঞ্জাম সহ গ্যাস চুরির প্রমাণ। অবৈধ কার্যক্রম পরিচালনা করার জন্য যে সমস্ত মেশিনপত্র ব্যবহার করা হয় সেই মেশিনও আমরা এখানে পেয়েছি, জব্দ করেছি 10টি। এবং সিল ক্যাপ লাগানোর জন্য যে সমস্ত হিটিং মেশিন ব্যবহার করা হয় সেই হিটিং মেশিনও এখানে পাওয়া গেছে। সিলিন্ডারে সিল ক্যাপগুলো উল্টা করে প্রত্যেকটা সিলিন্ডারে লাগানো ছিল এবং এখানে যিনি ওনার আছে উনি সরাসরি স্বীকার করছে যে এগুলো সবগুলোই ক্রস ফিলিংয়ের প্রোডাক্ট। চট্টগ্রামে আরও অনেক দোকানেই চলে এমন প্রতারণা। সিলিন্ডারে গ্যাস কম, পানি ও হাওয়া বেশি, ফলে ঠকছেন ক্রেতারা। গ্যাস কম দেয় এটা আমরা অনেক সময় ধরতে পারি না, দেখা যায়, বা অনেক সময় ওরা গ্যাস দেয় আমরা এটা মেপেও নিতে পারি না। আমরা তো এগুলা দেখি না, আমরা তো নিতেছি আর জ্বালাতেছি, কিন্তু বেশি দিন জানা। এখানে তো ওজনে 2 কেজি কম, এটা তো আর আমরা যাচাই করতে পারি না, এটা তো পুরোই প্রতারণা। সরকারের একটা সুদৃষ্টি কামনা করছি আমরা, যাতে এই জিনিসটার প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করা হয়, যে জিনিসটা যাতে 2 নম্বর এটা যাতে বন্ধ হয়। অবৈধ ক্রস ফিলিংয়ের ফলে সিলিন্ডারে বিস্ফোরণ সহ দুর্ঘটনার ঝুঁকি থাকে বলছেন গ্যাস সরবরাহকারী কোম্পানির কর্মকর্তারা। এক সিলিন্ডার থেকে আরেক সিলিন্ডারে ফিলিং করতে যায় এইটার ভিতরে যে গ্যাসকেট আছে অথবা যেটার মধ্যে যে ভালভ আছে ভালভটাকে নষ্ট করে ফেলে। এই প্রোডাক্টটাই যখন কাস্টমার নিয়ে যায় তখন রেগুলেটর থেকে লিক করে, হঠাৎ করে একটা সিলিন্ডার বাস্ট হয়ে পুরো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। প্রক্রিয়াটা ধারাবাহিকভাবে চলবে, শুধু আজকেই যে শেষ তা না, আমরা পর্যায়ক্রমে আরও যেসব তালিকাভুক্ত ক্রস ফিলার আছে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। সুইজারল্যান্ডে ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দাভোসে চলমান বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতেই অন্তর্বর্তী সরকার প্রধান অবস্থান করছেন দেশটিতে। মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে তাকে স্বাগত জানান জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম জুরিক। প্রথম দিনেই সম্মেলনের পাশাপাশি অনুষ্ঠিত হয় বেশ কিছু বৈঠক। বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেলে সফর সঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সুইজারল্যান্ডের দাভোস বিমানবন্দরে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক বৈঠকের ফাঁকে প্রথম দিন সুইজারল্যান্ডে ব্যস্ত সময় পার করেন প্রধান উপদেষ্টা। জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের সাথে করেন সাইডলাইন বৈঠক। এ সময় চ্যান্সেলর জানান বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে সহায়তা করতে সর্বোচ্চ চেষ্টা করবে বার্লিন। এছাড়া জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডির সাথেও হয় বৈঠক। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে ইউএনএইচসিআর বাংলাদেশকে সহায়তা করবে আশ্বাস দেন তিনি। এরপর পূর্ব তিমুরের প্রেসিডেন্ট
রামস হোর্তা এবং মিউনিখের সিকিউরিটি কনফারেন্সের চেয়ারম্যান রাষ্ট্রদূত ক্রিস্টোফ হিউজগেনের সাথেও বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় প্রধান উপদেষ্টাকে ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় মিউনিক সিকিউরিটি কনফারেন্সে আমন্ত্রণ জানান ক্রিস্টোফ। এছাড়া রোহিঙ্গা সংকট এবং অনলাইনে ভুল তথ্য প্রচারের বিষয়েও হয় আলোচনা। সফরকালে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, বেলজিয়ামের রাজা এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আগস্ট রেখে গেছে কয়েক হাজার গল্প। দেশের ঘরে ঘরে তৈরি হয়েছে বীরত্বগাথা। বছর তো পেরোচ্ছে, কেমন আছে সেসব বীর সন্তানদের পরিবার? কিভাবে দিন কাটছে তাদের ভালোবাসার মানুষগুলোর? যাত্রাবাড়িতে তেমনই সবহারা এক পরিবারের গল্প শোনাবেন সহকর্মী সুমাইয়া ঐশী। ক্যামেরায় ছিলেন রানা হোসেন। 17 জুলাই রাষ্ট্রীয় বাহিনীগুলোর আক্রোশে আন্দোলন তখন প্রায় স্থিমিত। ঠিক এমন সময় খবরের শিরোনামে উঠে আসে যাত্রাবাড়ি। এখানেই প্রথম ছাত্রদের পাশে রাস্তায় নেমে এসেছিল সর্বস্তরের মানুষ, গড়ে তুলেছিল চূড়ান্ত অবরোধ। তরুণদের তাজা রক্তে যেই নতুন সূর্য, তাদেরই স্মরণে যাত্রাবাড়ি মোড়ে গড়ে তোলা হয়েছে শহীদ স্মৃতি চত্বর। সেখানে এই এলাকার 48 জন শহীদের মধ্যে জ্বলজ্বল করছে একটি নাম, ইসলাম রে। আমার বাবার রক্ত এই বুক ফাটা আহাজারি দিন ইসলামের মায়ের। 5 আগস্ট যাত্রাবাড়ি থানার সামনেই খুব কাছ থেকে দিন ইসলামকে গুলি করে পুলিশ। সন্তানের রক্তমাখা পোশাক আঁকড়ে মায়ের এখন একটাই ইচ্ছা, মৃত্যুর আগে অন্তত একবার সন্তানের খুনির মুখোমুখি হতে চান তিনি। আমরা একটু দেখে যে মরতারি আর একতারি যেন জিগে তারি কি এর লাগি আমার পোলারে মারছো, কি করছে আমার পোলায়। 5 আগস্ট ছোট ভাইয়ের সামনেই প্রথম গুলিটা লাগে দিন ইসলামের। চোখের সামনে বড় ভাইয়ের করুণ মৃত্যুর দৃশ্য সহ্য করতে পারেনি সামিউল। তাই দিন দিন মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়ছে সে। শেষ সম্বল এই সন্তানটিকে নিয়ে চিকিৎসকের দ্বারে দ্বারে ঘুরছেন বাবা মা। যখন প্রথম গুলিটা লাগে তখন আমি তার একটু সামনে আসছিলাম, পরে দ্বিতীয় গুলি, তৃতীয় গুলি, পরে তখন আমি ছিলাম, তখন আমি অজ্ঞান অবস্থায় ছিলাম। ওই ঘটনার পরে আর বাইরে অবস্থা দেখেই এরম হইয়ার পরে তো নেই, এরম আর মাথায় কোনো কাজ করে না। ডাক্তার দেখাইতে আসি, হেয়ার পর কবিরাজও দেখাইতে আসি। মায়ের বুক ফাটলেও কাঁদতে পারেন না বাবা। যাত্রাবাড়ির চৌরাস্তায় তাই ছোট্ট দোকানটায় বসে স্মৃতি হাতড়ে বেড়ান শাহ আলম ব্যাপারী। যখন একটা গুলি করছে, সে একটা গুলি খাইয়া হাতের ভিতরে খাইয়া সে পালাই গেছে, দৌড়ে সে পালাইতে যেছে। পালাইতে যায় সে কি করছে যে মাছের বক্সের ভিতরে ঢুকছে। বক্সের ভিতরে তো আবার পুলিশ কি করছে, ধৈরাই না আপনার রাস্তায় ফেলে আরো 4টা গুলি করে তারা নির্মমভাবে হত্যা করছে। দেশ বাঁচাতে লড়তে চেয়েছিল দিন ইসলাম, বলেছিল যদি সুযোগ পাই তবে দেশের জন্য শহীদ হব। ছেলের শেষ নিঃশ্বাস পড়েছে যেই মাটিতে, সেখানেই এখন কারণে অকারণে ঘুরে বেড়ান বাবা। হাতের বাম পাশে যাত্রাবাড়ি থানা, আর ঠিক এই জায়গায় দিন ইসলামকে পরপর 5 বার গুলি করে তার মৃত্যু নিশ্চিত করেছিল পুলিশ। এমন নৃশংস ঘটনা গোটা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যারা চলে গেছে তাদেরকে তো আর ফিরিয়ে আনা সম্ভব নয়, তবে তাদের দেখা স্বপ্নের বাংলাদেশ আদৌ কি বাস্তবায়িত হবে? এই প্রশ্নের উত্তরের খোঁজে এখন গোটা বাংলাদেশ। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। প্রায় 1 মাস ধরে নিখোঁজ গাজীপুরের সাইদুল ইসলাম। কোথায় গেছেন, বেঁচে আছেন না মরে গেছেন তাও জানে না কেউ। স্বজনরা বলছেন গত 24 ডিসেম্বর জৈনা বাজারের উদ্দেশ্যে বাসা থেকে বের হন 28 বছরের সাইদুল, এরপর আর ফেরেননি। খোঁজ নিয়ে জানা যায় নিখোঁজের আগে গুমের হুমকি পেয়ে জিডি করেছিলেন। পুলিশ বলছে সাইদুলকে খুঁজে বের করার চেষ্টা চলছে। গাজীপুর প্রতিনিধি হোসেন আলী বাবুকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ।
গত ২৪ ডিসেম্বর রাত ৯টার দিকে জৈনা বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন গাজীপুরের শ্রীপুরের বাসিন্দা সাইদুল ইসলাম। এরপর ১ মাস পেরোতে চললেও এখনো হদিস মেলেনি তার। এ নিয়ে উদ্বিগ্ন স্বজনরা। আমার একটা ছেলে, আমার আর কোনো ছেলে নাই। চাইশা খাবো চাচ্ছে পরে রাত ১:১১ থেকে আমি ফোন দেই, ফোন বন্ধ। এখন পর্যন্ত ওর কোনো সন্ধান পাওয়া যাইতেছে না। ছেলে নিখোঁজের ২ দিন পর ২৬ ডিসেম্বর শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি করেন সাইদুলের বাবা মকবুল হোসেন। খোঁজ নিয়ে জানা গেছে নিখোঁজের আগে সাইদুল নিজেই গুমের শঙ্কার কথা উল্লেখ করে থানায় জিডি করেছিলেন। কি কারণে নিখোঁজের আগে নিজেই থানায় জিডি করেছিল সাইদুল? এই প্রশ্নের উত্তর খুঁজতে একটু পেছনে ফেরা যাক। গত ২৯ অক্টোবর সাইদুলের ফুফাতো ভাই আলমগীর সহ ২ যুবককে চুরির অপবাদে স্থানীয় ফাইজুদ্দিন সহ কয়েকজন গাছে বেঁধে নির্যাতন করে, শরীরে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। এই ঘটনায় শ্রীপুর থানায় ফাইজুদ্দিন সহ কয়েকজনের নামে মামলা হয়, যার প্রত্যক্ষ সাক্ষী সাইদুল। এই ঘটনায় আদালতে সাক্ষী দেয় আসামিরা প্রাণে মেরে ফেলার হুমকি দেয় সাইদুলকে। যারা চুরির অপবাদে মরিচ লবণ লাগাইছে ফাইজুদ্দিন তার ছেলে মেয়েরা, তাদেরকে আমি সন্দেহ করি, তারাই আমার এই সর্বনাশ করছে। ওই ঝামেলার পরে ওরা হুমকি দুমকি দিছে, আমার জামাই গুম করে ফেলবো। তো ওই আমাদের একটা জিকি আছে, জিকির ১ সপ্তাহ পরে আমার হাজবেন্ড এখন বর্তমানে নিখোঁজ। পরিবারের অভিযোগ সাইদুলের গুমের পেছনে তার বন্ধু রানারও হাত থাকতে পারে। নিখোঁজের পর সাইদুলের সন্ধান দিতে এই রানা পরিবারের কাছে ৫০,০০০ টাকা দাবি করেছিল বলেও অভিযোগ পাওয়া গেছে। রানা বলল যে আঙ্কেল এটা তো দেখানোই থাক ভালোই আছে। আমি বললাম যে বাবা যদি ভালো থাকে আমার ছেলেটা আমার কাছে ফেরাই আনিয়ে দেওয়ার কোনো ব্যবস্থা করে দিন। তারা একবারে খালি হাতে কিছু করা যাচ্ছে বলে আঙ্কেল ২০,০০০ টাকা দেবো, একজনটা দিলেও তো ৫০,০০০ কম দেওয়া যায়। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন রানা। আমি জানলে কেন বের করে দিব না, আমার রাতকে দেখছিলাম আমি তো ভাই জুম হয়ে গেলে আমি সম্পত্তির মালিক হব। পুলিশ বলছে সাইদুলকে খুঁজে বের করতে কাজ করছে তারা। এখন স্টেজ পাইনি আমরা চেষ্টা করতেছি ওই সূত্র ধরে আগামী জন্য আর কি। পাসপোর্টটা আছে, পাসপোর্টটা নিয়ে আমরা আগাচ্ছি। পাসপোর্টটা আসলে কাহিনী বাবা খেলনা নিয়ে ফিরবে এমন আশায় পথ চেয়ে বসে আছে সাইদুলের ফুটফুটে ছোট্ট মেয়েটিও। সবার আশা সুস্থ শরীরে ফিরবে সাইদুল। আশিক মাহমুদ, যমুনা নিউজ, গাজীপুর। ঢাকার সাংবাদিক বহুমুখী সমবায় সমিতির ২১ বিঘা জমি দখলমুক্ত হল বিপাকে কয়েক হাজার পরিবার। দিনভর উচ্ছেদ অভিযানের পর বস্তির খোলা আকাশের নিচে রাত কাটায় পরিবারগুলো। ভুক্তভোগীরা বলছেন পুনর্বাসন না করে উচ্ছেদের কারণে তারা আজ গৃহহীন। উপায়ান্তর না দেখে অনেকেই ফিরছেন গ্রামের বাড়ি। রাতভর মিরপুর ১২ নম্বরের ঝিলপাড় এলাকা ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। রাতভর সড়কের ওপর এভাবে আসবাবপত্র পাহারা দিচ্ছেন ঝিলপাড় এলাকার এই বাসিন্দা। অভিযানে ভেঙে দেয়া হয়েছে তার মাথা গোজার ঠাই। মাসের শেষে পরিবার পরিজন নিয়ে কোথায় আশ্রয় নেবেন পাচ্ছেন না সেই দিশাও। দোকানদারি করি আমি, সকালে দোকান খুলছি, হঠাৎ করে পুলিশ আসছে। পুলিশ আসার পরে আমাদের কোনো নোটিশ ছিল না। নোটিশ না দেওয়ার পরে আমরা হঠাৎ করে আমাদের সন্ধ্যার সময় রুম ভাঙিয়ে দিতেছে। পরে মালামাল নিয়ে আমরা রাস্তায় উঠছি। এখন বাসার সম্পূর্ণ ভাঙিয়েছে, আমরা উড়েন করে আছি। এখন কোথায় যাই কোথায় না যাই দিশে পাইতেছি না, এখন রাস্তাতে থাকা লাগতেছে। একই পরিস্থিতি প্রায় কয়েক হাজার পরিবারের। তাদের মধ্যে অনেকেই দীর্ঘদিন এলাকাটির বাসিন্দা। জানান পূর্ব নোটিশ দিলেও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অভিযানে তারা পড়েছেন বিপাকে। আমরা মনে হচ্ছে ওদিকে মনে হয় বস্তি ভাঙবো, আবার এদিকে ভাঙবো না। এখন দিয়ে দেখি আমরা এখন এদিকেও ভাঙে, এখন আমরা ৫টার দিকে আমরা এদিকে আবার টান দিচ্ছি, মালমাত্র নিয়ে এদিকে আসছি আমরা। এই লাইনে যখন ভেকু আসলো তখন তো আর কুলিয়ে যায় না, মানে একটা করে ভেকুয়ে তো মানে কারণ একটা করে একবার মশরেই নেয়। তারপরে উপায় না পেয়ে এই যে এইরকম বাইরে হলে বাধ্য হয়েই খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন অনেকে। কেউ আবার রওনা দিয়েছেন গ্রামের উদ্দেশ্যে। অভিযানের পর রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হওয়া মিরপুর ১২ নম্বরের ঝিলপাড় এলাকার রাতের চিত্র এটি। মূলত ২০০৬ সালে সাংবাদিকদের আবাসনের জন্য বরাদ্দ দেয়া ৭ একর জায়গা দীর্ঘদিন দখলে রেখেছিলেন স্থানীয় সাবেক এমপি ইলিয়াস মোল্লা। গড়ে তোলেন অবৈধ স্থাপনা এবং গরুর খামার। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ বলছেন দখলদারদের কোনো ছাড় দেয়া হবে না। যত প্রভাবশালী হোক সরকারি জমি দখলকারীর বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এটা অনেক আগেই ঢাকা সাংবাদিক সমিতিকে এটা বরাদ্দ দেওয়া হয়েছিল।
তো এটা ইন দ্য মিন টাইম যাই হোক যা কিছু হয়েছে, এখন যেহেতু গৃহায়ণ সিদ্ধান্ত নিয়েছে সরকারি মহল থেকে যে এটা উচ্ছেদ করে বরাদ্দ প্রাপকদেরকে বুঝিয়ে দেওয়া হবে, আমরা সেভাবে এগিয়েছি। এটা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করছি। দেশের রাজনৈতিক পট পরিবর্তনেও থেমে নেই ইলিয়াস মোল্লা। মিরপুর এলাকায় অনেক সরকারি সম্পদ এখনও তার দখলে। অবিলম্বে সেসব সরকারি সম্পদ উদ্ধারের দাবি স্থানীয়দের। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। কনকনে ঠান্ডায় ধানের চারা রোপণে ব্যস্ত সুনামগঞ্জের কৃষকরা। মাঠে মাঠে সবুজের সমারোহ। তবে সার ও ডিজেলের দাম বাড়ায় উৎপাদন খরচ ওঠানো নিয়ে শঙ্কায় কৃষক। আবহাওয়া ঠিক থাকলে এবার 4,000 কোটি টাকার ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা কৃষি বিভাগের। আলস্যের চাদর আর কুয়াশার বুক চিরে পূব আকাশে সূর্য নিজেকে জানান দেওয়ার কাজে ব্যস্ত। এই সময় হিমেল হাওয়ার সাথে কনকনে শীত উপেক্ষা করে হাতে জোয়াল আর কাঁধে হেমত নিয়ে ছুটে চলা হাওড়াঞ্চলের কৃষকের। চলছে বোরো আবাদের মৌসুম। সময় মতো ধানের চারা না লাগালে জুটবে না পরিবারের সারা বছরের খোরাক। তাই সুনামগঞ্জে হাওড়ে হাওড়ে সকাল থেকে সন্ধ্যা অবধি ব্যস্ত সময় পার করছেন তারা। রাইতের সময় আলু গেছি, 3-4 সময় গেছে রাইতে আলুর সময়। এই আল বাইয়া তুই আইলাম যখন জ্যাকেট থইয়া আসি আল বল লাগি কিবা পানি চাল লাগি বুড়ো লাগাই। এখন তো অস্ত্র নাই ভাই, তো সবাই দত্তা থেকে এত একবার লাগাই উঠতাম। তবে কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ নিয়ে চিন্তিত কৃষক। রয়েছে আগাম বন্যায় ফসল ক্ষতিগ্রস্ত হবার শঙ্কা। তবে আবহাওয়া ঠিক থাকলে হাসি মুখে ফসল ঘরে তোলার আশা চাষিদের। বর্তমানে যে পরিস্থিতি সার, বিষ এবং ডিজেলের, এই ডিজেলের পরিমাণ টাকা অনেক বেশি। আবহাওয়া যদি ভালো হয়, যদি আবার ঠিকঠাক দেয়, আমরা সোনার ফসল পাইতাম, আমরা গরু দেখাইতো। বিভিন্ন প্রকল্পের প্রণোদনার বীজ, সার বিতরণের মাধ্যমে কৃষকের পাশে থেকে সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। কৃষকরা অত্যন্ত আনন্দমুখর পরিবেশে তাদের রোপণ কার্যক্রম সম্পন্ন করেছেন এবং আমরা কৃষি বিভাগ সর্বদা কৃষকের পাশে থেকে তাদেরকে বিভিন্ন প্রকল্প এবং উদ্বুদ্ধকরণের মাধ্যমে সর্বশেষ উদ্ভাবিত জাতগুলি সম্প্রসারণের চেষ্টা করছি। চলতি বছর জেলায় 9,19,000 মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 4,000 কোটি টাকা। জারিন অর্নি, যমুনা নিউজ। দেশের উত্তরাঞ্চলে কনকনে ঠান্ডা, সাথে বইছে মাঘের হিমেল হাওয়া। শীতের পরিস্থিতি জানাবেন সহকর্মী নাজমুল হাসান, তিনি নাটোর থেকে যুক্ত হচ্ছেন। নাজমুল, ঢাকার দিকে তো শীতের তীব্রতা তুলনামূলক কম, সেখানে নাটোরে কুয়াশার তীব্রতা কেমন দেখছেন আর মহাসড়কের চিত্র জানতে চাই আপনার কাছে। আসলে শহর ঢাকার দিকে শীতের তীব্রতা কম থাকলে কিন্তু উত্তরাঞ্চলের দিকে শীতের তীব্রতা অনেকটাই বেশি। আমি এখন রয়েছি শহরের বড় হরিশপুর এলাকায়। এখানে এসে যে বিষয়টি দেখলাম যে আসলে আজকে কুয়াশার পরিমাণ কিন্তু অনেকটাই কম, কিন্তু শীতের তীব্রতা রয়েছে এবং শীতের মধ্যে কিন্তু মহাসড়কে লোকজনের উপস্থিতি একেবারেই কম দেখতে পাচ্ছি। এবং মহাসড়কে আমি যেখানে রয়েছি এই এলাকা থেকে ঢাকা, রাজশাহী এবং রাজশাহী টু ঢাকায় এবং নাটোর পাবনা মহাসড়ক এটি, এখানে কিন্তু প্রচুর গাড়ির ভিড় থাকে। তবে আজকে এসে যে বিষয়টি দেখলাম যে মহাসড়কে গাড়ির পরিমাণ কিন্তু তুলনামূলক কম। এখানে চালকরা এবং পরিবহন সংশ্লিষ্টরা যে বিষয়টি জানিয়েছেন যে আসলে শীতের তীব্রতার কারণেই কিন্তু মহাসড়কে যাত্রী সমাগম অনেকটাই কম হচ্ছে এবং তাদের যে পরিবহন ব্যবসায় সেই পরিবহন ব্যবসা অনেকটাই মন্দা দেখা দিচ্ছে। বেলা বাড়ার অনেক বেলা পর্যন্তও কিন্তু শীতে আসলে সূর্যের দেখা মিলছে না। তো সব মিলিয়ে যে বিষয় এবং ছোট ছোট যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনের পরিমাণও কিন্তু এই মহাসড়কে কম দেখা যাচ্ছে। সব মিলিয়ে কিন্তু পরিবহন ব্যবসায় এক ধরনের ধস নেমেছে। অন্যদিকে কিন্তু এই শীতের কারণে অন্য অন্য বিষয়েও কিন্তু প্রভাব পড়েছে। আমরা সদর হাসপাতালে খোঁজ নিয়েছি, সেখানে শিশু এবং বৃদ্ধের সংখ্যা কিন্তু বেড়েছে শীতজনিত রোগের কারণে। তো ডাক্তাররা বলছেন যে বিশেষ করে শিশু এবং বৃদ্ধদের বাড়তি যত্ন নিতে হবে। এবং কৃষি বিভাগের সাথে কথা বলে যে বিষয়টি জেনেছি যে কৃষি ক্ষেত্রেও কিন্তু এই শীতের প্রভাব পড়েছে, অর্থাৎ শীতের যেই ফসল রয়েছে সেগুলো কোল্ড ইনজুরিতে পড়তে পারে, সেজন্য কিন্তু ফসলের বাড়তি যত্ন নিতে হবে। সব মিলিয়ে যে উত্তরাঞ্চলে যে শীতের তীব্রতা, সেই তীব্রতা
তীব্রতায় জনজীবন অনেকটাই বিপর্যস্ত হয়ে গিয়েছে এবং জেলা প্রশাসন বলছে যে শীত নিবারণের জন্য তারা পর্যাপ্ত পরিমাণ শীত বস্ত্র বিতরণ করছেন এবং এই শীত বস্ত্র বিতরণের কার্যক্রম বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকেও দেওয়া হচ্ছে। সব মিলিয়ে কিন্তু একেবারেই শীতে যে জনজীবন বিপর্যস্ত সেই অবস্থায় কিন্তু নাটোরে দেখা যাচ্ছে। নাজমুল, ধন্যবাদ আপনাকে। নাটোরে একটি অবৈধ কারখানা থেকে প্রায় 2 কোটি টাকার মাছের ঔষধ জব্দ করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার রাতে বলারিপাড়া এলাকায় অভিযানে যায় সেনাবাহিনী ও পুলিশ। আলফা বায়োটেকনোলজি নামের একটি কারখানায় চালায় তল্লাশি। কারখানা থেকে আমদানি করা 17 ধরনের ওষুধ জব্দ করা হয়। সিনিয়র সহকারী কমিশনার সাদ্দাম হোসেন জানান, আমদানিকৃত এসব মাছের ওষুধের কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। মাছের ওষুধগুলো ওই কারখানার নামে প্যাকেট করে বাজারজাত করা হতো। মৎস্য বিভাগ জানায়, আমদানি করা এই ওষুধগুলো মানসম্মত কিনা তা নিশ্চিত করতে 17টি নমুনা পরীক্ষাগারে পাঠানো হবে। কারখানাটিকে সিলগালা করে দেওয়া হয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলা করবে মৎস্য বিভাগ। শীতের প্রভাবে উপকূলের মাছ বাজারে কমেছে সরবরাহ। গেল সপ্তাহের তুলনায় দামও বেড়েছে কিছুটা। এ নিয়ে আরও জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফেরদৌস খান ইমন। বাজারে ইলিশ সহ অন্যান্য মাছের সরবরাহ কেমন দেখছেন, আর চাহিদার সাথে দামের সামঞ্জস্য কতটুকু? ক্রেতা বিক্রেতাদের মতামত যদি জানতে পারেন জানাবেন। সোহার, মূলত এই সময়টা ইলিশ মৌসুম নয়, অন্যান্য প্রজাতির যে সকল মাছ রয়েছে সামুদ্রিক, সেগুলোর সরবরাহ কিন্তু অনেকটাই বেশি থাকে। তবে গত সপ্তাহের চেয়ে কিন্তু এই সপ্তাহে আমরা সেই সরবরাহের পরিমাণটা অনেক কম দেখছি এবং এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু বলছেন যে প্রতি মাছের কেজি প্রতি 50 থেকে 100 টাকা বৃদ্ধি পেয়েছে। এই সময়টা কিন্তু টুনা মাছ, ডাঁটি মাছ, তাপসী মাছ, চিংড়ি মাছ, পোয়া মাছ থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির মাছ এখানে সরবরাহ থাকার কথা। গত সপ্তাহে কিন্তু যেমনটি ছিল এই সপ্তাহে কিন্তু তেমনটি দেখা যাচ্ছে না। এবং এখানে ইলিশের কথা যদি বলি, যখন ইলিশের সরবরাহ কম তখন ইলিশের দাম কিন্তু অনেক বেশি। বিভিন্ন আকারের, বিভিন্ন সাইজের এবং কেজি প্রতি 60,000 থেকে 90-95,000 টাকা পর্যন্ত সামুদ্রিক এবং স্থানীয় নদীর ইলিশের কেনাবেচা চলছে। এবং এখানকার যে প্রভাবটি সেটি হচ্ছে যে আপনার শীতের যে প্রভাব দেখা গেছে যে এখানকার যারা জেলে রয়েছে তারা কিন্তু অতি ভোরে যে আগে মাছ শিকারে যেত সেটি কিন্তু এখন যাচ্ছে না। তারা একবেলা হয়তো নদী বা সমুদ্র মোহনায় মাছ শিকারে যাচ্ছে, অন্যান্য সময় যাচ্ছে না। তারও কিন্তু একটি প্রভাব পড়েছে। এবং এখানকার যে একটি দেশের বৃহত্তম যে মৎস্য অবতরণ কেন্দ্র রয়েছে বরগুনার পাথরঘাটায়, সেখানকার ব্যবসায়ীদের সাথে সকালবেলা আমি কথা হয়েছে। তারা বলেছেন যে অবৈধ যে ট্রলিং বোট রয়েছে সেই ট্রলিং এর কারণে কিন্তু সকল প্রজাতির মাছ এখন ধ্বংস হয়ে যাচ্ছে এবং সেই অবৈধ যে সকল মাছ, বিভিন্ন প্রজাতির মাছের যে পোনা, সেগুলো নির্বিচারে মারা হচ্ছে এবং যা পাথরঘাটা বিএফডিসি ঘাটে বিক্রি করা হচ্ছে। সেখানকার যারা ব্যবসায়ী রয়েছে তারা বলছেন যে এই অবৈধ ট্রলিং যতদিন বন্ধ না হবে তার মধ্যে কিন্তু আসলে এই যে মাছের যে আসলে আকাল, এটা কিন্তু থেকেই যাবে, যে কারণে কিন্তু অবৈধ ট্রলিং বন্ধের দাবি জানিয়েছে। সোহান। ইমন, ধন্যবাদ আপনাকে। দীর্ঘ 15 বছরে ধ্বংসের দোরগোড়ায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিল্কভিটা। সিরাজগঞ্জ কারখানায় দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদন কমেছে আশঙ্কাজনক হারে। বন্ধ শত শত খামার। এই দুরবস্থার জন্য সদ্য সাবেক চেয়ারম্যানের অনিয়ম আর দুর্নীতিকে দুষছেন কর্মচারীরা। গোলাম মোস্তফা রুবেলের তথ্য ও ছবিতে 3 পর্ব ধারাবাহিকের প্রথমটি আজ। প্রান্তিক খামারি ও কৃষকদের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে 1977 সালে যাত্রা শুরু করে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড, যা মিল্কভিটা নামে পরিচিত। ঢাকা, সিরাজগঞ্জ ও সুনামগঞ্জে কারখানা এবং প্রতিটি বিভাগে শীতলীকরণ কেন্দ্র আছে কোম্পানিটির। প্রতিষ্ঠার পর থেকে নানামুখী উত্থান পতনের মধ্য দিয়ে চলছে সমবায় ভিত্তিক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত বিভিন্ন সময়ে কর্মকর্তাদের অনিয়ম আর দুর্নীতি। শেখ নাদির হোসেন লিপু একটা গং সৃষ্টি করে এই মিল্কভিটাকে বিভিন্নভাবে পরিকল্পিতভাবে অর্থ আত্মসাতের একটা উৎস হিসেবে ব্যবহার করছে বাংলাদেশ মিল্কভিটা এবং বাঘাবাড়ি ঘাটকে। উনি এক নায়ক তন্ত্র করতো, মানে ওনার উপরে কথা বলার কেউ ছিল না।
কোম্পানির ২০ বছরের তথ্য উপাত্ত যাচাই করে দেখা যায় দুধ সংগ্রহ ও মূল্য পরিশোধের ঊর্ধ্বমুখী গ্রাফের হঠাৎ পতন শুরু হয় 2014-15 অর্থ বছরে, সবশেষ 10 বছরে যা তলানিতে এসে ঠেকেছে। এই অবস্থার জন্য সদ্য সাবেক চেয়ারম্যানের স্বেচ্ছাচারিতা আর দুর্নীতিকে দুষছেন কর্মচারীরা। তাদের অভিযোগ, কোম্পানির শেয়ার হোল্ডারদের মধ্য থেকে ভোটাভুটির মাধ্যমে চেয়ারম্যান নির্বাচন করতেন তারা, কিন্তু 2015 সালে আইনের ব্যত্যয় ঘটিয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর নিকটাত্মীয় শেখ নাদির হোসেন লিপুকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে বসানো হয়। ক্ষমতা পেয়েই নাদির হোসেন প্রাথমিক সমিতিকে ভেঙে দেন, চালু করেন কেন্দ্রীয় সমিতি। তার এই সিদ্ধান্তের ফলে লোকসানের মুখে বন্ধ হয়ে যায় শত শত গোখামার। কেন্দ্র সমিতি কি সময় কেন্দ্র সমিতি আমি কি করবো? আপনি একাই করে খাবেন, ব্যাপক সমিতি দিয়ে 10টা সমিতি দিয়ে আপনি করে খাবেন, আমার কোনো দাম কিচ্ছু নেই। এখানে 2 লক্ষ লিটার দুধ প্রতিদিন সংগ্রহ হয়েছে, এখন মাত্র 20 থেকে 25 হাজার লিটার দুধ হয়। কেন্দ্র সমিতি বাতিল, প্রাথমিক সমিতি চলতি। খামারিদের ঠকিয়ে দুধ বিক্রি, গোচারণ ভূমি ইজারা সহ নানা অভিযোগ আছে লিপুর বিরুদ্ধে। লিপু 250 লোকের চাকরি দিয়েছে শুধুমাত্র তার এলাকার এবং শুধুমাত্র আমলিকের ক্যাডারকে 4-5 লক্ষ টাকা নিছে স্যার, নেওয়ার পরে আমাদের বাদ রেখেছে। শেখ হাসিনা তার নিজের চাচাকে এখানকার চেয়ারম্যান করেছিল এবং যে সমস্ত প্রতিষ্ঠানগুলি দেখছেন এগুলি এনেছে, এগুলিকে এনে টাকা খরচ করেছে ঠিকই, কিন্তু এখন পর্যন্ত চালু করে নাই। যতবার মিল বিটাতে সরকারের হস্তক্ষেপ করছে ততবার মিল বিটা ধ্বংস হয়েছে, লস হয়েছে। আর এই দীর্ঘ 15 বছরে এটা এখন গেছে কফিনের মধ্যে। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে শেখ নাদির হোসেন লিপু। তার সাথে বারবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। এসব বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে সিরাজগঞ্জ মিল্ক ভিটা। এই সমবায়টা ভাঙা ঠিক হয়নি, এটার আইনের অনেক কিছু ব্যাপার আছে এখানে, কিন্তু গত সরকার এই সমবায় যারা দুধ কালেক্ট করতো, যারা দুধের মালিক, তাদেরকে বঞ্চিত করা হয়েছে। তাদের অংশগ্রহণের জন্য আমরা চেষ্টা করব, তবে এখানে কিছু আইনের বাধা আছে, সেগুলি দূর করা আমাদের প্রথম কাজ। দেশের দুধ ও দুধ জাতীয় পণ্যের 40% বেশি বাজার যার দখলে, সেই মিল্ক ভিটা কেন ধুকে ধুকে চলছে তার অনুসন্ধান থাকছে আগামী পর্বে। আমিন বাবু, যমুনা নিউজ। টিকিটের মূল্য দ্বিগুণ বাড়িয়ে দর্শনার্থী নিয়ন্ত্রণের উপায় খুঁজছে লাউয়াছড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। একই সাথে রাজস্ব আয়ের দিকে নজর বন বিভাগের। 7 মাস ধরে চলা এই প্রক্রিয়ায় উল্টো বাড়ছে পর্যটক। বনের ভারসাম্য রক্ষায় বছরের একটি নির্দিষ্ট সময় উদ্যানে দর্শনার্থী প্রবেশ বন্ধ রাখার পরামর্শ পরিবেশবিদদের। বিপন্ন বন্যপ্রাণী ও বিরল উদ্ভিদের অভয়ারণ্য মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান নাগরিক কোলাহল থেকে কিছুটা মুক্তির খোঁজে প্রতি বছর লক্ষাধিক ভ্রমণপিয়াসী ভিড় জমায় প্রাকৃতিক এই বনাঞ্চলে। 2024 সালে জুন মাসে উদ্যানে দর্শনার্থীদের প্রবেশ মূল্য দ্বিগুণ বাড়ানো হয়। প্রাপ্তবয়স্কদের প্রবেশ মূল্য 50 থেকে বাড়িয়ে করা হয় 100 টাকা, শিশুদের 20 থেকে বাড়িয়ে 50 টাকা, আর বিদেশি পর্যটকদের প্রবেশ মূল্য 500 টাকা থেকে করা হয় 1000 টাকা। সাথে গুনতে হবে 15% ভ্যাট। যেহেতু এটা একটা জাতীয় উদ্যান, সেই হিসাবে এই প্রাইসটা আমার কাছে মনে হয় সেটা অনেক বেশি। জুলুম কাকে বলে এটা এখানে বোঝা যায়। এখানে শিশুরা আসবে, শিশুদের তো ফ্রি করা উচিত। দর্শনার্থীদেরকে নিরুৎসাহিত করার জন্য চার্জ বাড়ানো, এটা আমার কাছে একেবারে অযৌক্তিক মনে হয়। তো সেই ক্ষেত্রে চার্জ না বাড়িয়ে মানুষকে সচেতন করা যেতে পারে। আসার সময় দেখলাম যে গাছপালাতে মানুষ নাম লিখেছে, এটাকে প্রকৃতিকে নষ্ট করেছে, এখানে প্রকৃতির ওদের মতো থাকতে দেওয়া হচ্ছে না। আমি আবার দেখলাম কিছু বানরকে মানুষ ঢিলে ঢিলে খাবার দিচ্ছে, এইটাও ঠিক না। বন বিভাগের মতে রাজস্ব বৃদ্ধি করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি পরিবেশ বান্ধব নয় এমন পর্যটকদের নিরুৎসাহিত করাও একটি উদ্দেশ্য। প্রচুর পরিমাণে পর্যটক যদি আসে এখানে, তাইলে এগুলোর উপরে প্রেশার পড়ে। তো সেই জন্য আপনারা জানেন যে এটা একটা আপনার কন্ট্রোলের একটা মেজার, যে আমরা যদি টিকিটের হার বাড়ে তাহলে হয়তো প্রচুর পরিমাণ পর্যটক একসাথে প্রবেশ করবে না। পরিবেশবাদী ও কর্মীদের মতে বনের ভারসাম্য রক্ষায় নেওয়া যেত ভিন্ন পথ। বছরের একটি নির্দিষ্ট সময়ে উদ্যানে দর্শনার্থী প্রবেশ বন্ধ রাখার পরামর্শ তাদের। 3 থেকে 4 মাস আমরা একদম যদি পর্যটককে ঢুকতে না দিই, তাহলে সে লাউয়াছড়ার জন্য এটি লাভবান হবে। আর দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে যে প্রতিদিন আমরা হয়তো 50 থেকে 100 জন একটা সময় একটা মানে মানুষের সংখ্যা একটা নির্ধারণ করে ফেললাম।
2024 সালে 1.5 লক্ষাধিক পর্যটক থেকে রাজস্ব আদায় হয় কোটি টাকার মতো। এর আগে 2023 সালে 1,32,000 দর্শনার্থী থেকে রাজস্ব আসে প্রায় 50 লাখ টাকা। প্রবেশ ফি বৃদ্ধির বছরে দর্শনার্থী বেড়েছে প্রায় 20,000। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। চলাচলকারীদের ভোগান্তি কমাতে এমন উদ্যোগই নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ, যাতে দুর্ভোগ না কমে উল্টো বেড়েছে কয়েক গুণ। জোড়াতালির কাজে পিচের বদলে দেয়া হচ্ছে ইটের সোলিং। লক্ষ্মীপুরের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বেহাল দশা কাটাতে স্থায়ী সংস্কার চায় স্থানীয়রা। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থেকে রায়পুর ফরিদগঞ্জের বর্ডার বাজার পর্যন্ত 40 কিলোমিটার সড়ক যেন দুর্ভোগের আরেক নাম। বছরের পর বছর ধরে ধুলাবালি গায়ে মেখে ভাঙাচোরা রাস্তা দিয়েই চলছে যানবাহন। গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে ঢাকা চট্টগ্রাম সহ দেশের দক্ষিণাঞ্চলের 21 জেলার যাত্রীবাহী বাস ও মালবাহী যান চলাচল করে। সবশেষ 2017 সালে ঢাকা চট্টগ্রাম লক্ষ্মীপুর রায়পুর বর্ডার বাজার পর্যন্ত মহাসড়কটিতে কার্পেটিংয়ের কাজ করা হয়। কাজের মান খারাপ হওয়ায় কয়েক বছরের মধ্যেই তা আবারও ভেঙে চুরে যায়। আসলে লক্ষ্মীপুরে একটি নতুন ইতিহাস, যে একটা হাইওয়েতে মহাসড়কে এভাবে ইটের সোলিং এবং বালি। এই রোডটার আপনার আরো ভালোভাবে সংস্কার করা দরকার। যে সংস্কার হইতেছে এই সংস্কারে কিছু হবে না, জনগণের ভোগান্তি হচ্ছে। টাকার বাইর লাগে অনেক ভাঙি গেছে, অনেক 2-3 দিনও আনো যেটা করে এটা ফাইজলামি ছাড়া অন্য কিছু না। ফাইজলামি বলতে মানে এগুলো তো ঠিক তো না, তো আমাকে দুর্ভোগ আরো বাড়াবো। কার্পেটিং করা দরকার, কিন্তু করা হচ্ছে সলিং দেওয়া হচ্ছে। এই সলিং তো একটা গাড়ি যখন টাকগুলো যাচ্ছে তখন সলিংগুলো পাউডার হয়ে যাচ্ছে, ইটগুলো পাউডার হয়ে যাচ্ছে। একবার এক্সেল ভাঙি দেয়, একবার সিএনজি এটা ভাঙি দেয়, ওটা ভাঙি দেয়, আমরা গাড়ি ঢুকাইতে পারি না রাস্তার সমস্যার কারণে। জেলার সড়ক ও জনপথ বিভাগ বলছে, আপাতত ইটের সোলিং দিয়ে চলছে মেরামত। দ্রুতই সড়কটি 4 লেনে উন্নীত করা হবে। আমরা এস্টিমেট সাবমিট করছি, টেন্ডারের এস্টিমেট পাস হইলে দরপত্র প্রক্রিয়া আহ্বান করবে। গাড়ি চলাচলের জন্য বাজার অংশ যেগুলি খারাপ, ওই অংশগুলি আমরা তো ইটের সলিং বা এলসিবি দ্বারা মানে একটু রিপেয়ার করে দিচ্ছি, জনগণের মানে দুর্ভোগ লাঘবের জন্য। চলাচলকারীদের ভোগান্তি কমাতে সড়কটির স্থায়ী সংস্কার চায় স্থানীয়রা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। 2023 সালের 7 অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার ঘটনায় ব্যর্থতার দায় মাথায় নিয়ে পদত্যাগ করলেন ইসরায়েলের সেনাপ্রধান হার্জি হালেভি। মঙ্গলবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি, কিন্তু আসন্ন মার্চে সেটি কার্যকর হবে। পদত্যাগপত্রে হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার দায় স্বীকার করেন তিনি। একই সাথে 7 অক্টোবরের ঘটনার তদন্ত শেষ করতে 6 মার্চ পর্যন্ত সময় চান। এর আগে সেনাপ্রধানকে 30 জানুয়ারি পর্যন্ত তদন্তের সময়সীমা বেঁধে দেন প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। মসনদে দীর্ঘ 30 বছর একের পর এক বিক্ষোভ, বিদ্রোহ আর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, কোনো কিছুই ক্ষমতাচ্যুত করতে পারেনি তাকে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সেকেন্ড ম্যান হিসেবে রয়েছে তার পরিচিতি। তিনি স্বাধীন বেলারুশের একমাত্র প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। অভিযোগ, একপাক্ষিক নির্বাচন আয়োজন করে বারবার নিজেই ক্ষমতায় করেছেন পাকাপোক্ত। দেশটির 7ম প্রেসিডেন্ট নির্বাচনের আগে তাই আবারও আলোচনায় দ্য লাস্ট ডিরেক্টর অফ ইউরোপ। তাকে ডাকা হয় ইউরোপের সর্বশেষ স্বৈরশাসক। একজন প্রত্যাখ্যাত নেতা হিসেবে পশ্চিমে তার পরিচিতি। সোভিয়েত ইউনিয়নের একজন সামান্য স্টেট ফার্মের পরিচালক থেকে দীর্ঘ 3 দশক বেলারুশের সবচেয়ে ক্ষমতাসীন ব্যক্তির পদ ধরে রাখা কে এই আলেকজান্ডার লুকাশেঙ্কো? 1991 সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের 3 বছর পর প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচন হয় বেলারুশে। পপুলিস্ট মতধারার প্রচার করে তাতে বাজিমাত করেন আলেকজান্ডার লুকাশেঙ্কো। অথচ শোনা যায় সোভিয়েত ইউনিয়নের ভাঙনের পর পার্লামেন্টের একমাত্র সদস্য হিসেবে বেলারুশের স্বাধীনতার বিরোধিতা করেছিলেন তিনি। ক্ষমতায় আসার পরই সংবিধানে গুরুতর পরিবর্তন আনেন লুকাশেঙ্কো। বাতিল করে দেয়া হয় দুবারের বেশি প্রেসিডেন্ট হতে না পারার আইন। পাশাপাশি রাশিয়ার সাথে ঘনিষ্ঠতা বাড়াতে উঠে পড়ে লাগেন লুকাশেঙ্কো। তার আমলেই বেলারুশের রাষ্ট্রীয় স্বীকৃতি পায় রুশ ভাষা। শুধু তাই নয়, 1997 সালে রাশিয়ার ইউনিয়ন স্টেট হিসেবে মস্কোর সাথে চুক্তিতে আবদ্ধ হয় মিনস্ক। এতে বলা হয় স্বাধীন রাষ্ট্র হলেও রাশিয়ার সবচেয়ে নিকটবর্তী রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক মিত্র হবে বেলারুশ। হয়েছেও ঠিক তাই।
বলা হয়ে থাকে ইউরোপের রাশিয়ার দ্বিতীয় ঘাঁটি এই বেলারুশ, আর সবচেয়ে আস্থাভাজন তার এই ঘাঁটির কমান্ডার ইন চিফ আলেকজান্ডার লুকাশেঙ্কো। ইউক্রেনে আগ্রাসনের জন্য বেলারুশের ভূমি রাশিয়াকে ব্যবহার করতে দেওয়ার অনুমতি যেন তার প্রমাণ। বিনিময়ে বন্ধুভাজন লুকাশেঙ্কোকে সময়ে সময়ে সহযোগিতা করে এসেছেন পুতিন। অভিযোগ রয়েছে লুকাশেঙ্কোর পাতানো নির্বাচনে পরোক্ষ মদত রয়েছে ক্রেমলিনের। 2006 সালের ডেনিম রেভলিউশন, 2010 সালের লাখো মানুষের আন্দোলন এবং সবশেষ 20 সালে বেলারুশের ইতিহাসের সবচেয়ে বড় বিক্ষোভও ক্ষমতাচ্যুত করতে পারেনি লুকাশেঙ্কোকে। অভিযোগ আছে এসব আন্দোলন দমাতে নিরাপত্তা বাহিনী পাঠিয়েছিল রাশিয়া। শুধু তাই নয়, হত্যা, গুম, খুনের মতো মানবিক অপরাধের অভিযোগও রয়েছে 70 বছর বয়সী এই নেতার বিরুদ্ধে। ঠাট্টা করে প্রেসিডেন্টকে অপমান করার জন্য সাজা পাওয়ার নজির আছে অনেক। বেলারুশের মূল বিরোধী নেতাদের অধিকাংশই হয় কারাগারে নয়তো নির্বাসনে। লুকাশেঙ্কোর বিরুদ্ধে নির্বাচনে দাঁড়াবেন এমন কোনো প্রার্থী আর অবশিষ্ট নেই দেশটিতে। স্বাধীনতা লাভের পর আর কোনো প্রেসিডেন্ট পায়নি বেলারুশ। পশ্চিমাদের অভিযোগ, অন্যায় আর অগণতান্ত্রিক উপায়ে টানা 6 মেয়াদে গদি আঁকড়ে রেখেছেন লুকাশেঙ্কো। তাই তো পড়তে হয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডার মতো দেশের কঠোর নিষেধাজ্ঞায়। কিন্তু বারবারই ঘনিষ্ঠ মিত্রকে বাঁচাতে এগিয়ে এসেছেন পুতিন। অনিক রহমান, যমুনা নিউজ।